সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন জয়যাত্রা সংলাপে আমরা কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে, এবং আমাদের আলোচনায় যুক্ত হয়ে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত অতিথিরা। তারই ধারাবাহিকতা আমাদের সাথে আজকেও সম্মানিত অতিথিরা রয়েছেন। আজকে যারা আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন, আলোচনার শুরুতেই আমরা তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে রয়েছেন, অধ্যাপক মোকসেদুর রহমান হারুন, আহ্বায়ক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, নীতিমালা বাস্তবায়ন কমিটি ঢাকা উত্তর বিভাগ, এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জামালপুর শাখা। রয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা, লুৎফুন নাহার লাকি, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা এবং সদস্য জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা শাখা। আরও রয়েছেন এইচআর খান পাঠান সাক্ষী, বাংলাদেশ অটো বেজর এবং হাস্কিং মিল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি নেত্রকোনা জেলা শাখা। আলোচনার শুরুতেই জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জয়যাত্রা সংলাপে। আমরা আলোচনার শুরুতেই যাচ্ছি জামালপুরে, যেখানে রয়েছেন অধ্যাপক মোকসেদুর রহমান হারুন। আমরা যেমনটি বলার চেষ্টা করছিলাম, জয়যাত্রা সংলাপে আমরা কথা বলে থাকি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে করোনা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীকেই কিন্তু প্রতিটি সেক্টর, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু স্থবিরতা এনে দিয়েছে। কিছুটা শর্ত সাপেক্ষে মানুষের জীবনযাত্রাকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যেই কিন্তু বাংলাদেশে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ যেটি হানা দিয়েছে, বন্যা। এবং বিশেষ করে জামালপুরে, যেটি আমরা গতকালকেও আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করেছি বা গণমাধ্যমে এসেছে, যে জামালপুরের বন্যা পরিস্থিতি কিন্তু আবারও অবনতি হয়েছে, এবং অনেকেই ত্রাণের কথা বলছেন, প্রাণের অপ্রতুলতার কথাও কিন্তু বলেছেন। আমরা আপনার মাধ্যমে শুরুতেই জানতে চাই যে জামালপুরের যে বর্তমানের বন্যা পরিস্থিতি, সেই বিষয়ে যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ হাজি ভাই। উপস্থিত আজকের আমার অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের জয়যাত্রা টেলিভিশনের সম্মানিত পরিবার, জয়যাত্রা পরিবারের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে বাংলাদেশ পুস্তক প্রকাশক জামালপুর জেলা শাখার পক্ষ থেকে এবং ঢাকা উত্তর বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন, আমরা জামালপুর শহর ঢাকা উত্তর বিভাগে আমার আওতাধীন ঢাকা আওতাধীনে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, জামালপুর, শেরপুর, এই কয়েকটি জেলা আমার আওতাধীন। এই অঞ্চলে আমরা করোনা পরিস্থিতির কারণে আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সাধারণ প্রান্তিক সদস্যবৃন্দ খুব নাজুক অবস্থার ভিতরে রয়েছে। আপনারা জানেন আমাদের এই শিল্পটা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য একদম নাজুক অবস্থায়। যদিও সরকারিভাবে মাস্টার বন্ধ ছিল, এখন যদিও সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আসলে ওইভাবে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে না। তার মাঝেও আমাদের এই বিভাগে বিশেষ করে জামালপুর, শেরপুর, আমাদের নেত্রকোনা, কিশোরগঞ্জের কিছু অঞ্চল, টাঙ্গাইলের কিছু অঞ্চল আমরা বন্যা প্লাবিত হয়েছে। জামালপুর অবস্থা খুবই নাজুক অবস্থায় রয়েছে। আমাদের জামালপুর জেলার প্রায় 50টির অধিক ইউনিয়ন বন্যা প্লাবিত হয়েছে। আমাদের জামালপুর জেলার বিভিন্ন রাস্তাঘাট ভেঙে গিয়েছে, রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে উপজেলার সাথে। এই অবস্থায় বানবাসী মানুষজন খুব হাহাকারের মধ্যে রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি, আমরা জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আমাদের যারা সদস্যবৃন্দ রয়েছে তাদেরকে প্রত্যেকটা উপজেলা কেন্দ্রিক আমরা সামগ্রী বিতরণের কর্মসূচি নিয়েছি, যাতে এই নাজুক ব্যবসায়ী অবস্থার মধ্যে সামান্য উপহার হিসেবে তাদের কিছু সামগ্রী দিতে পারি। পাশাপাশি আমাদের প্রত্যেকটা উপজেলা কেন্দ্রিক বিত্তবান, সামর্থ্যবান যারা ব্যবসায়ীবৃন্দ রয়েছে এবং আমাদের জেলা শাখার উদ্যোগে এবং আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহযোগিতায়, আন্তরিকতায় আমরা একটা ফান্ড ক্রিয়েট করে প্রত্যেকটা উপজেলায় বন্যা পীড়িত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমরা সরিষাবাড়ি, ইসলামপুর, দেওয়ানগঞ্জে ত্রাণ বিতরণ করেছি। আগামীকালকেও আমাদের প্রোগ্রাম রয়েছে বকশীগঞ্জ উপজেলা থেকে শুরু করে দেওয়ানগঞ্জ উপজেলা, ইসলামপুরের একবার ভাটি অঞ্চল যেখানে রয়েছে, সেখানে আমাদের পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির ব্যানারে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম করছি। এই মানবিক কাজগুলো এই মুহূর্তে আসলে আমাদের যারা বিত্তবান, সহায়, যারা বিভিন্ন
প্রতিষ্ঠানে রয়েছি, প্রত্যেকের দায়িত্ব রয়েছে। সরকারের একার পক্ষে আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়, প্রশাসনের পক্ষেও আসলে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমাদের জামালপুর জেলায় ইতিমধ্যে আসলে করোনা ভাইরাসের প্রভাবে ব্যবসায়ী সহ সারা জামালপুরের যোগাযোগ মানুষজনের সাথে আমরা চলাফেরায় আপনার যে আলোচনার অবস্থা। সূত্র ধরেই একটি বিষয়ে কথা বলতে চাই। আপনি যেমনটি বলছিলেন জি, যে এই যে পুস্তক প্রকাশনা এবং যে বিক্রয়ের ব্যাপারটি, এটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরেই মূলত পরিচালিত হয়ে থাকে। দীর্ঘদিন যাবৎ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং এখনো কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে সেই শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম কবে স্বাভাবিক হবে। এবং আপনি জানেন যে এই যে পুস্তক প্রকাশনা এবং বিক্রয় কার্যক্রমের সাথে অনেকেই কিন্তু জড়িত, যাদের জীবিকা নির্বাহ হয়ে থাকে এবং সেটি কিন্তু এখন বন্ধ। আপনারা এই করোনা পরিস্থিতিতে মালিক সমিতির পক্ষ থেকে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা বা সরকারের পক্ষ থেকে আপনারা কোনো প্রণোদনা পেয়েছেন কিনা? ধন্যবাদ হাদি ভাই, আপনি যথার্থ বলেছেন। আমাদের বাংলাদেশে প্রায় 2 লক্ষাধিক পুস্তক বিক্রেতা এবং এই শিল্পের সাথে জড়িত রয়েছেন লোকজন। এখানে ডিজাইনার থেকে শুরু করে লেখক থেকে শুরু করে বাইন্ডার্স, যারা ছাপাখানা এবং আমাদের যারা প্রকাশক রয়েছেন, বিক্রেতা রয়েছেন, এইভাবে আমরা 2 লক্ষ পরিবার আমরা এই শিল্পের সাথে জড়িত। আমাদের সারা বাংলাদেশে আমাদের এই টোটাল শিল্পটাই আসলে খুব নাজুক অবস্থার মধ্যে রয়েছে। আমার দেখা মতে বিগত 25-30 বছরের মধ্যে এত নাজুক অবস্থা দেখিনি। এই শিল্পটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এফবিবিসিআর মাধ্যমে একটা সমন্বয় সভা হয়েছে এবং জামালপুর চেম্বার অফ কমার্স, বিভিন্ন জেলার চেম্বার অফ কমার্সের মাধ্যমে প্রণোদনা প্যাকেজের একটা সুযোগ দিয়েছে সরকার। কিন্তু আসলে সেটা প্রান্তিক পর্যায়ে আমরা ব্যবসায়ী বৃন্দ সেটা আমরা লাভ করতে পারিনি। আমরা মনে করি যে এই শিল্পকে রক্ষার জন্য সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। সারা বিশ্বে এই শিল্পকে রক্ষার জন্য, এই শিল্পকে স্বীকৃতি দেওয়ার জন্য সারা বিশ্বে যেভাবে অন্যান্য সরকার এবং রাষ্ট্র যেভাবে সহযোগিতা করে থাকে, বাংলাদেশের এই পরিমাণ আসলে এখনো আমরা শিল্পে রূপান্তরিত করিনি। আমরা মনে করি আমাদের এই শিল্পকে রক্ষা করতে পারলে একদিকে যেমন শিক্ষা জ্ঞান বিকাশে আমরা অন্যরকম জ্ঞানের বিকাশে আমরা ভূমিকা পালন করে থাকি, পাশাপাশি জীবিকা নির্বাহের মধ্যেও আমরা মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, আগামী প্রজন্মের কল্যাণে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে কাজ করার জন্য আমরা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মুকসুদুর রহমান হারুন। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা এবারে যাচ্ছি ময়মনসিংহে, যেখানে রয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। যেমনটি কথা বলছিলাম, আমরা জামালপুরে যিনি পুস্তক প্রকাশক এবং বিক্রেতা মালিক সমিতির একজন নেতা, তার সাথে কথা বলছিলাম। শুধুমাত্র পুস্তক প্রকাশক বা বিক্রয়ের যে ক্ষেত্রটি সেদিই না, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু করোনাতে আক্রান্ত, অনেকেই কর্মহীন হয়ে পড়ছেন, অনেকেই তার আয়ের উৎস বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে আপনি একজন আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী যারা রয়েছেন, তাদেরকে ঘিরে এই করোনাকালীন সময়ে আপনাদের যারা আইনজীবী সংগঠন রয়েছে ময়মনসিংহে এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ময়মনসিংহ জেলায় করোনার প্রথম থেকেই আমরা পদক্ষেপ গ্রহণ করি। ময়মনসিংহের প্রশাসন, ময়মনসিংহের পুলিশ, ময়মনসিংহের ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, জাসদ অপরাপর রাজনৈতিক এবং যুব ছাত্র সংগঠন যার যার অবস্থান থেকে আমরা করোনার প্রথম দিক থেকেই কাজ শুরু করেছি। এই কাজের বিভিন্ন পর্যায়ে এসে আমরা বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছি। আমি আমার দলের কথাই বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে আমরা হাজার হাজার পরিবার সহায়তা করি। এই বিষয়টিতে আমাদের দলের জেলা কমিটির নেতৃবৃন্দ, আমাদের সুরিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, চেম্বার অফ কমার্স সহ সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে।
আমরা এটি ময়মনসিংহ শহরের অলকা নদী বাংলা কমপ্লেক্স ক্যাম্পাস থেকে যা পরিচালনা করেছি। ময়মনসিংহের আওয়ামী লীগের অঙ্গ সমিতি সংগঠন এবং ছাত্রলীগ যেরকম ধান কাটা সহ মানুষের বাড়িতে বাড়িতে সবজি শাক সহ বিভিন্ন জিনিসপত্র পৌঁছে দিয়েছে। ছাত্রলীগের একটি গ্রুপ, তারা 3 থেকে 4 জনের একটি গ্রুপ, অত্যন্ত সক্রিয়ভাবে তারা ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় গেছে, গিয়ে খোঁজ করে বের করেছে কারা মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্য শ্রেণী, যারা লাইনে দাঁড়িয়ে নিতে পারছে না, খাবার নিতে পারছে না, তাদেরকে খুঁজে বের করে আমাদের সম্মুখে নিয়ে এসে আমরা তাদেরকে সাহায্য করেছি। এই বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মহোদয় উনি আমাদেরকে প্রভূত সহযোগিতা করেছেন এবং আমাদেরকে যা করা দরকার সেক্ষেত্রে কাজ করেছে। আমরা আপনার আলোচনার সূত্র ধরেই আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে করোনার পাশাপাশি কিন্তু এখন বন্যাও বাংলাদেশে একটি দুর্যোগ আকারে আত্মপ্রকাশ করেছে এবং বন্যার কারণে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আপনি জানেন যে ত্রাণ কিন্তু এক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তো ত্রাণ নিয়ে অনেকেই বলার চেষ্টা করছেন যে যাদের প্রয়োজন তারা পাচ্ছে না বা দলীয় পরিচয় অনেক সময় দেওয়া হচ্ছে। আসলে এই কথাটা আপনার কাছে কি মনে হয়, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু যুক্তিযুক্ত? এই কথাটা ত্রাণের সময়ে, সংকটময় সময়ে সমালোচনা করতে হয়, এই কারণে এই কথাটা, অন্য কোনো কারণ নয়। আমি তো বলি যে ময়মনসিংহ জেলায় এবং আমাদের 13টি উপজেলায় যাদের ত্রাণ প্রয়োজন, ত্রাণ পায় নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটি ফ্যামিলিকেও দেখাতে পারবে না। সত্য কথা বলে তারা বলতে পারবে না যে ত্রাণ নাই। আমাদের ময়মনসিংহের সিটি কর্পোরেশন ময়মনসিংহের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছে। আমাদের ময়মনসিংহের চেম্বার অফ কমার্স তারা বিপুল পরিমাণ ত্রাণ দিয়েছে। একটি কথা আপনাকে বলবো যে বাংলাদেশের অনেক জায়গায় এই পরিবহন শ্রমিকরা বিদ্রোহ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, কিন্তু ময়মনসিংহে এটা হয় না। আমাদের পরিবহনের নেতা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আমিনুল্লাহ শামীম, উনি 20,000 শ্রমিককে আমরা সেখানে অতিথি হিসেবে গিয়েছি। 20,000 শ্রমিককে আধা মণ করে চাল, তেল, লবণ যা দেওয়া দরকার তার সমস্ত কিছু দিয়েছেন। লাইন ধরে বড় বাজার এলাকায় লাইন ধরে দাঁড় করিয়ে 2 দিন ব্যাপী দিয়েছেন, যে কারণে এখানে কোনো শ্রমিকদের কোনো মিটিং মিছিল কিছুই হয় নাই। আমি আমার নদী বাংলায় যারা ত্রাণ নিয়ে গিয়েছে তাদের 2-1জনকে প্রশ্ন করেছি যে আপনারা ত্রাণ পেয়েছেন? ত্রাণ তো পাচ্ছি প্রত্যেক দিনই। সুতরাং ত্রাণ পায়নি এই উদাহরণটি ময়মনসিংহ জেলায় নেই। আর আপনি আইনজীবীদের সম্পর্কে বলেছেন, এই বন্যার বিষয়টা করে আসছি। আইনজীবীদেরকে আমরা স্থানীয়ভাবে আমাদের বার থেকে যাদের প্রয়োজন সেই সকল আইনজীবীকে 5,000 টাকা করে দিয়েছি। আর আমি ব্যক্তিগতভাবে আমার জুনিয়র যারা তাদেরকে আমি সহযোগিতা করেছি এবং করে যাচ্ছি। ভার্চুয়াল কোর্ট হচ্ছে, ভার্চুয়াল কোর্টে আমাদের মধ্যে যারা সিনিয়র আইনজীবী আছে তারাই অংশ নিতে পারছে। জুনিয়র আইনজীবীরা সেখানে এত বেশি সুযোগ সুবিধাটা পাচ্ছেন না। আমরা কিন্তু জুনিয়র আইনজীবীদেরকে সহায়তা করছি, ডাকছি, জেনে আমাদের চেম্বারে বসাচ্ছি, আমাদের সাথে প্র্যাকটিস করার জন্য অনুপ্রাণিত করছি। এই ক্ষেত্রে ময়মনসিংহ বার অনেকটা এগিয়ে আছে। আপনার আমাদের কেন্দ্রীয় আমাদের বার কাউন্সিল থেকে একটি প্রণোদনার বিষয় আসছে, এটা এখন এসে পৌঁছায়নি, হয়তো ঈদের আগে আগামীকাল বা পরশুদিন এটা চলে আসবে। কারণ আমাদের আইনজীবীরা আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছে লুৎফুন নাহার লাকি, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা এবং সদস্য জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা শাখা। আপনি জানেন এই করোনা পরিস্থিতিতে আজকে যারা দৈনন্দিন কার্যক্রমের সাথে জড়িত যে সমস্ত সমাজের ভুক্তভোগী নারীরা রয়েছে, নিম্ন আয়ের নারীরা রয়েছে, অসহায় নারীরা রয়েছে, আপনি জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা শাখার একজন সদস্য। তো এই করোনাকে ঘিরে এই ক্রান্তিকালীন সময়ে সেই সব নিম্ন আয়ের এবং প্রান্তিক নারীদের জন্য
আপনি বা আপনার সংস্থার পক্ষ থেকে বিশেষ করে ময়মনসিংহ জেলাকে ঘিরে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম প্রথমে আসসালাম। ধন্যবাদ জানাই যথাযথ টেলিভিশনকে। আপনারা জানেন যে করোনা ভাইরাস আসলে সারা বিশ্বে একটি তাণ্ডব চালাচ্ছে। প্রথমে চীনের উহান থেকে শুরু করে বিশ্বের আমেরিকা, ইতালি, ইউরোপ সহ বিশ্বের মিডল ইস্ট, এশিয়া মহাদেশের সর্বত্রই এটা ভয়াল খাবার ছাড়া নেই কাউকে। এর মধ্যে বাংলাদেশ কিন্তু পড়েছে, বাংলাদেশও এর নীরব তাণ্ডব চলছে। কিন্তু আল্লাহর রহমতে এবং আমার প্রিয় নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু যোগ্য কন্যা, যিনি আসলে কি বলবো অত্যন্ত দৃঢ়তার মধ্য দিয়ে অত্যন্ত উনি সজাগ থেকেছেন। যখন থেকে করোনা কাল শুরু হয়েছে ওনার অত্যন্ত সাহসিকতা এবং দৃঢ় মনোবলের মধ্য দিয়ে আসলে প্রশাসনকে এবং দলীয় নেতৃবৃন্দকে এবং যারা বঙ্গবন্ধু মুজিবের চেতনা ধারণ করে প্রত্যেকটি মানুষকে উনি কাজে লাগিয়ে এই করোনাকালীন মানুষের পাশে থাকার জন্য উনি যথেষ্ট চেষ্টা করছেন। আর এই বদৌলতে বিশ্বের অন্যান্য দেশে অনেক উন্নত দেশ অর্থনৈতিক ভাবে শক্তিশালী। আপনারা এটাও জানেন যে অস্ত্র নাই কামান নাই, এটা কিন্তু একটা যুদ্ধ। অস্ত্র কামান ছাড়া একটা নীরব যুদ্ধ। এই যুদ্ধকে আল্লাহর রহমতে এবং ওনার শক্তিশালী মনোভাবের মধ্য দিয়ে বাংলাদেশকে থেকে মোকাবেলা করেছেন, যার প্রমাণ অন্য অন্য বিশ্বের তুলনায় বাংলাদেশে কিন্তু অনেক কম। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু আমরা কিন্তু মোটেও সচেতন না। আমার নেত্রী কিন্তু রাত দিন ঘুমাচ্ছেন না, কিন্তু আমরা জনগণ জনসাধারণ কিন্তু এখনো সচেতন না। দেখা যাচ্ছে যে সামান্য একটা মাস্ক পরতে বলা হয়েছে সবাইকে, যাতে সবাই একটা মাস্ক পরে। এই মাস্কও কিন্তু আমরা পড়ছি না ঠিকভাবে। একটা মাস্ক পরা কিন্তু খুব কষ্টের বিষয় না। এই মাস্ক পরলে কিন্তু আমরা করোনার হাত থেকে অনেকটাই বেঁচে যাই। এটাও কিন্তু জনসাধারণ মানছে না, কিংবা আমরা এটা করছি না অনেকেই। আমরা ধরেন সচেতন ভাবে অনেককেই বলে দিচ্ছি এটা করার জন্য, সামনে একটু পড়লো আমরা চলে আসলাম আবার এটা খুলে ফেললো। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এরপরও আল্লাহর রহমতে আমাদের নেতৃত্বে বাংলাদেশ এখন অন্য অন্য দেশের তুলনায় অনেক ভালো, মৃত্যুর হারও অনেক কম এবং আক্রান্তের সংখ্যা অনেক কম। এবং আমি আশা করি খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে এবং আমার নেতৃত্ব পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস অতি তাড়াতাড়ি বিদায় নেবে। আর আপনি যেটা বললেন যে মহিলা সংস্থা, এটা আসলে আমরা নতুন হয়েছি, এই কয়েকদিন হলো, গত মাসের 17 তারিখে এটা কিন্তু আমরা দায়িত্ব আমরা নিয়েছি। আমরা কিন্তু এখনো অফিসিয়ালি দায়িত্ব বুঝে পাই নাই। পাইলে আমরা অবশ্যই অনেক কিছু অনেক সময় আমরা এটা করবো মানুষের জন্য। আর এর মধ্যেও কিন্তু রয়েছেন আপনাদের আমাদের এই মুহূর্তে আছেন আমার নেতা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয়। ওনার সহধর্মিনীও কিন্তু এই মহিলা সংস্থার সদস্য, যিনি ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগকে আঁকড়ে ধরে রেখেছেন, আমাদের একমাত্র আস্থার ঠিকানা। উনিও আছেন। ওনার নেতৃত্বে আমার বিশ্বাস যে কোনো সংকটে দুর্যোগে মহিলা সংস্থা নিয়ে আমরা আপনি আপনার আলোচনার মধ্যে যেমনটি বলছিলেন যে মানুষ সচেতন না, স্বাস্থ্য সচেতন না, বা নিজেকে সুরক্ষিত রেখে চলছে না, এবং এই যে আপনি যেমনটি বলছিলেন যে মাস্ক পরার যে গুরুত্বটা অনেকে বুঝেও সেটিকে কিন্তু পরিত্যাগ করে চলছে, অনেকে না বুঝেও হয়তো পরিত্যাগ করে চলছে। তো সেক্ষেত্রে আপনাদের এই যে জেলা সংগঠন যেটি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি যে শাখার সদস্য, তো বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য, স্বাস্থ্য সচেতন করার জন্য এই করোনাকালীন সময়ে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, বা কি উদ্যোগ নিয়েছেন? জি, করোনা ভাইরাসের শুরু থেকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহুরুল হক মহোদয় অত্যন্ত অসুস্থ একজন মানুষ। এরপরেও কিন্তু উনি যেভাবে পারেন হেল্প করে যাচ্ছেন। এরপর আমার সাধারণ সম্পাদক, বলাই লাগে না, রাজপথের সংগ্রামী নেতা। উনি তো বিভিন্ন ভাবে সারা জেলায় বিভিন্ন ভাবে ত্রাণ সহায়তা সহ, মাস্ক বিতরণ সহ, যারা করোনার যোদ্ধা, সারির করোনা যোদ্ধার মধ্যে আমার নেতা একজন, যিনি সর্বাপরি সকলের খবর নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার সহ অনেক ধরনের উপাদান বিভিন্ন এলাকা পাঠিয়েছেন। পাশাপাশি আমিও জেলা আওয়ামী লীগের একজন সদস্য, সেই হিসাবে শুরু থেকেই ধান কেটে দেওয়া সহ, ধান সিদ্ধ করা, ধান উড়িয়ে দেওয়া, বিভিন্ন ধরনের মানুষকে মাস্ক দেওয়া, আমার সাধ্য মতো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়ের মাধ্যমে উনি আমাকে কিছু ত্রাণ উপহার দিয়েছেন। সেগুলো আমি তৃণমূলে আমার এলাকায় করতে দিয়েছি এবং আমার ব্যক্তিগত উদ্যোগে অদ্যবধি পর্যন্ত কিছু করে যাচ্ছি আর কি। আমার যেটুকু সামর্থ্য আছে এই মুহূর্তে আমি করে যাচ্ছি। আর আমার জানা মতে জেলা আওয়ামী লীগ
অনেক বদ্ধপরিকর করছে এবং করে যাবে। আর ময়মনসিংহ নগরীর মধ্যে আপনি জানেন, আপনারা সবাই জানেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, উনি একজন করোনার ভাইরাসের সম্মুখের যোদ্ধা। উনি কিন্তু এমন একটা দিন নেই, রাত দিন 24 ঘন্টা মাটিতে গেছেন, জনগণের দুর্গলায় কিন্তু পৌঁছে যাচ্ছেন মুহূর্তেই। কি বলবো, সারা ময়মনসিংহ জেলায় কিন্তু আমার নেতা, জেলা আওয়ামী লীগ সহ এবং সিটি মেয়র সহ প্রচুর পরিমাণে কাজ করে যাচ্ছেন, আমরাও করে যাচ্ছি এবং আগামী দিনে আরো করবো, জননেত্রী শেখ হাসিনার আহ্বান এবং ব্যক্তিগত উদ্যোগে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ লুৎফুন্নাহার লাকী, আপনি আমাদের সাথেই থাকবেন এবং আমরাও আপনার সাথে আশা রাখি যে আপনার এই প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা ময়মনসিংহের যারা অসহায় নিম্নআয়ের মানুষ রয়েছে তাদের পাশে সবসময়ই থাকবে। আমরা এবারে যাচ্ছি নেত্রকোনায়, যেখানে রয়েছেন HR খান পাঠান পাখি, বাংলাদেশ অটো মেজর এবং হাস্টিং মিল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি নেত্রকোনা জেলা শাখা। আমরা যেমনটি কথা বলছিলাম আমাদের আগের 3 জন অতিথির সাথে, যে করোনাকালীন সময়ে তারা কিন্তু বলার চেষ্টা করছেন, কেউ হয়তো আর্থিক সংকট রয়েছে, কেউ ত্রাণের জন্য চেষ্টা করছেন এবং তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে দলের পক্ষ থেকে বা ব্যক্তিগত পর্যায়ে সেখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং তাদের আগামী দিনে এই সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করছেন। তো সেক্ষেত্রে আপনিও একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা জেলা শাখার সভাপতি। তা আপনার যারা এই সেক্টরে যারা শ্রমিক কর্মচারী রয়েছে তারাও তো এই করোনায় আক্রান্ত এবং তারাও কিন্তু কর্মহীন, অনেকেই হয়তো হয়ে পড়েছে বা আর্থিক যে আয়ের উৎস ছিল সেটি হয়তো কারো বন্ধ হয়ে গেছে, হয়তো কারো কমে গিয়েছে। তো সেক্ষেত্রে মালিক সমিতির পক্ষ থেকে আপনারা তাদের জন্য কি কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ তাকে এই অনুষ্ঠানে বলার সুযোগ করে দেওয়ার জন্য। জয়যাত্রা কুণ্ডাকে আমি আমার পক্ষে কৃতজ্ঞতা জানাই। তো আমরা বাংলাদেশ অটো মেজর হাস্টিং মিল মালিক সমিতি সারা দেশে আমাদের এই করোনার সময়, করোনাকে আমরা অপেক্ষা করে আমরা কিন্তু আমাদের মিলগুলো চালু রেখেছি। আমাদের শ্রমিকরা তাদের সংস্কৃতি মেনে কাজ করছেন। এখানে একটা জিনিস, যে আমাদের শ্রমিকরা কিন্তু সরকারি যে সব প্রণোদনা ডিক্লেয়ার হয়েছে, যেমন গার্মেন্ট সেক্টরে পাচ্ছে, সেটা কিন্তু আমাদের শ্রমিকরা পাচ্ছে না। আমরা সারা দেশে আমাদের 16,000-এর উপরে রাইস মিল, এখানে থেকে 5 লক্ষ শ্রমিক আছে। আমরা মিল মালিক সমিতির তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা সমস্ত ভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের কোনো শ্রমিক কর্মহীন হয়নি, কোনো বাংলাদেশের কোথাও কোনো শ্রমিককে কাজ থেকে সরানো হয়নি। আমরা এই জিনিসটা এখন পর্যন্ত কনফার্ম করেছি। তো আমাদের এখন যে অবস্থাটা হচ্ছে, ধানের বাজার আর চালের বাজারের মধ্যে কিন্তু সামঞ্জস্যতা নেই। তারপরে ধানের বাজার এত বাড়া বেড়েছে যেটা আমরা গত 10 বছরেও কিন্তু ধানের দাম এত উপরে ওঠেনি। এখন বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে যাওয়াতে ধান কৃষক কিন্তু বাজারে আনছে, বিক্রিতে যাচ্ছে কম, কেউ যেতে পারছে না, কেউ বা এই আগামী জন্য নিজের পজিশন ঠিক, খাদ্যের পজিশন ঠিক রাখার জন্য ধান বিক্রি করছে না। তো এই অবস্থাতে আমাদের মিলগুলা একটা বিরাট সমস্যায় পড়ে গেছে। বাজার থেকে যে দরে ধান কিনি আমরা, সেটা উৎপাদন খরচ যোগ করে বাজারে চাল বিক্রি করতে গেলে আমাদের ঘাটতির দিকে যাচ্ছে। এবং পাশাপাশি ধরেন সরকারি যে ওই মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা কেজি, আমরা এখন এই মুহূর্তে আমাদের আজকে মোটা ধানের বাজার নেত্রকোনাতে 1010 টাকা। 1010 টাকায় যদি আমরা চাল উৎপন্ন করি তাহলে প্রায় 41 থেকে 42 টাকার মধ্যে এটার উৎপাদন খরচ পড়ে। তারপরে আবার গোদামে পৌঁছাতে ক্যারিং খরচের বিষয় আছে। এইভাবে আমরা যদি এখন দিতে চাই সরকারকে, এই চালটা দিতে গেলে 36 টাকার মূল্যে বিক্রি করতে গেলে আমাদের 5 থেকে 6 টাকা লোকসান হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা মিল মালিকরা আছি। সারা বাংলাদেশে মিল মালিকরা করুণ অবস্থার মধ্যে আছে।
ব্যাংকের যে প্রণোদনা, সরকার যে প্রণোদনা ঘোষণা করেছেন, এই প্রণোদনাটাও কিন্তু আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা কিন্তু ব্যাংকগুলো থেকে সেরকম সহযোগিতা পাচ্ছি না। নেতৃত্ব এরকম সমস্যা আপনি আপনার আলোচনার মধ্যে যেমনটি বলছিলেন যে আপনাদের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, শ্রমিকরা যেন তাদের কাজ করতে পারে এবং তাদের জীবিকা নির্বাহ করতে পারে, সেটিকে স্বাভাবিক রাখার জন্য আপনারা মিলগুলো চালু রেখেছেন। তো সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা সেই স্বাস্থ্যবিধি মেনে চালু রেখেছেন কিনা, এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বা আপনাদের নিজেদের এবং শ্রমিকদের সুরক্ষার জন্য আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? যে আমরা আমাদের পক্ষ থেকে শতবার চেষ্টা করছি এবং পালন করছি, স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আমরা আমাদের মিলগুলা পরিচালনা করছি। এতে কোনো সমস্যা নেই। আমরা আমাদের চেষ্টা মানে স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের মিলগুলো এখন পর্যন্ত চালু রেখেছি। কিন্তু বাজারের যে অবস্থা, এই অবস্থায় আমরা মিলগুলো আপাতত চালু রাখতে পারবো, এখন এটা একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের। আর বিষয় হলো যে মিলারদের অবস্থাটা এখন সারা দেশেই খুব করুণ অবস্থার মধ্যে আছে। এই যে চাল শিল্পটার দিকে, রাইস সেক্টরটার দিকে সরকারের বিশেষ নজর দেওয়া দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ HR খান পাঠান সাক্ষী, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা আবারও যাচ্ছি জামালপুরে, যেখানে রয়েছেন অধ্যাপক মোকসেদুর রহমান হারুন। আমরা আপনার সাথে যেমনটি কথা বলছিলাম এবং আরো বিভিন্ন যারা অতিথি রয়েছেন আমাদের সাথে, সকলেই আসলে যেটি বলার চেষ্টা করছেন, যার যার ক্ষেত্রে আসলে তারা প্রত্যেকেই আসলে সমস্যার সম্মুখীন। তারপরেও সরকারের পক্ষ থেকে এবং যার যার ব্যক্তিগত পর্যায় থেকে, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তা আপনার কাছে কি মনে হয় যে করোনা পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে, এই যে পুস্তক প্রকাশক এবং বিক্রেতা যে সেক্টরটি রয়েছে, তার আজকে যে ক্ষতির সম্মুখীন, সেটি আসলে কতটা পুষিয়ে ওঠা সম্ভব বা কত সময় লাগতে পারে? ধন্যবাদ হাজি ভাই। আসলে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি, আপনি জানেন আমাদের প্রকাশকরা যে বই পাবলিশ করেছে, প্রকাশ করেছে, এবং যে সময়ের মধ্যে বিক্রেতা অনেক স্কুল পাঠ্য বই, কলেজ পাঠ্য বই, এগুলোর যে মেয়াদ থাকে, যে সময় থাকে, সেগুলোর সময় কিন্তু অনেকটা বাজেয়াপ্ত পর্যায়ে চলে গেছে। তা এই অবস্থায় আমরা আসলে কতদিনের মধ্যে এটা আমরা এখান থেকে উত্তরণ করতে পারবো আমরা জানি না। তবে আমার আজকে আপনার মাধ্যমে, এই জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন করবো, যেহেতু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এই আমাদের পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি, এই সংগঠনের সারা বাংলাদেশে যে ব্যবসায়ী বৃন্দ রয়েছে, তাদেরকে বাণিজ্য মন্ত্রণালয় কিংবা সরকারের সরাসরি অন্য কোনো মাধ্যম নয়, সরাসরি প্রণোদনা প্যাকেজের আওতায় এনে এই শিল্পকে রক্ষা করার জন্য আমরা শিক্ষিত জাতি গঠনে একজন গর্বিত অংশীদার হিসেবে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সকল সদস্যবৃন্দ, প্রকাশক, বিক্রেতা, এখানে বাইন্ডার, তারপরে কাগজ থেকে শুরু করে সকল শিল্পটা সকলেই জড়িত, এই শিল্পকে রক্ষা করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি এই বন্যা পীড়িত যে এলাকায় রয়েছে, এই বন্যা পীড়িত এলাকায় শুধু সরকারের সহযোগিতা আমাদের অতি লক্ষ্য করা যাচ্ছে না, যদিও যৎসামান্য। আমরা মনে করি এখানে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী বৃন্দ, সকল পর্যায়ের লোককে এই বন্যা পীড়িত এলাকায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এবং করোনার কারণে এখানে আমাদের জনসচেতনতামূলক যে কার্যক্রম, স্ব সংগঠন, স্ব যার যার আওতাধীন অবস্থান থেকে আমাদের সচেতন করতে হবে। এখনো দেখি বলতে দ্বিধা নেই, এখনো ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমরা প্রাণ দিতে দেখি গ্রামের মানুষ এখনো মাস্ক পরছে না, অহরহ ঘুরে বেড়াচ্ছে। এবং সামনে ঈদুল আজহা, ঈদে আজহার সময় যেভাবে মানুষজন ঢাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে যার যার গ্রামের বাড়িতে আসবে, তখন যে স্বাস্থ্য বিধিগুলো কতটুকু বাস্তবায়িত হবে, এর ফলাফলে কিভাবে মানুষজন বাঁচবে কিংবা মানুষজন আক্রান্ত হবে, সেটা নিয়ে আসলে আমরা অনেকটা সন্দিহান। আমরা মনে করি এই জায়গায় সরকারের আরো দায়িত্বশীল, আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। সম্মানিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তারা যথার্থ বলেছেন, তারা বলেছেন। আমি মনে করি এখানে শুধু যার যার এলাকায় নয়, এলাকার পাশাপাশি সারা বাংলাদেশের একটা মাস্টার প্ল্যান করা উচিত। এখানে পরীক্ষা হচ্ছে সামান্য, আমাদের রিপোর্ট আসছে। আমরা সর্বশেষ আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে ঈদকে ঘিরে কিন্তু মানুষের
যাতায়াত বেড়ে যাবে, কেউ ঢাকা থেকে বাড়ি যাবে বা বাড়ি থেকে অনেকে বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করবে, ঈদের পরেও কিন্তু আবার কর্মস্থলে ফিরে আসবে, যেটি নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, বিশেষজ্ঞরাও কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানা হয়, সঠিকভাবে সচেতনভাবে যদি চলাফেরা না করা হয়। সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে যদি কোনো আহ্বান থাকে, কোনো বার্তা দিতে চাইলে আপনি দিতে পারেন। ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সকল সদস্যদের মাঝে আমরা জনসচেতনতামূলক আমরা সেমিনার করেছি এবং তাদের কাছে আমাদের সমিতির পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের আমাদের বাঁচতে হলে, এই দেশকে রক্ষা করতে হলে, নিজেকে রক্ষা করতে হলে, পরিবারকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সচেতন হতে হবে। এর বিকল্প কোনো পন্থা নাই। আমি মনে করি আমি সকলের কাছে আহ্বান করবো, আসুন আমরা নিজেকে রক্ষা করি এবং পরিবারকে রক্ষা করি, দেশকে রক্ষা করি। আমাদের জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মুকসিদুর রহমান হারুন। আমরা এবারে যাচ্ছি ময়মনসিংহে, যেখানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক। যেমনটি বলছিলেন জামালপুরের অতিথি, যে এখন যে পরিস্থিতি করোনা এবং বন্যাকে ঘিরে দল মত নির্বিশেষে সকলের পাশে সকলের দাঁড়ানো উচিত, কিন্তু এখনো দুঃখজনক হলে সত্যি আমরা যেটি দেখতে পাচ্ছি বা গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, এখনো কিন্তু রাজনীতিবিদরা একে অপরকে দোষারোপের খেলা কিন্তু মত্ত। অনেকেই কিন্তু এখনো সেই যে আপনার হিংসাত্মক রাজনীতি, বিদ্বেষমূলক যে রাজনীতি, সেটি এখনো হচ্ছে। আপনি একজন রাজনীতিবিদ এবং যেমনটি বলছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার একজন সদস্য লুৎফুন্নাহার লাকী, যে আপনি একজন সাবেক ছাত্র রাজনীতিবিদ, আপনার সহধর্মিণী রাজনীতির সাথে জড়িত। তা আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন, কেন এখনো এই যে করোনা বন্যা, যেটি জাতীয় একটি ইস্যু, তারপরেও কেন রাজনীতিবিদরা একই প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছে না? আমি আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিব, যে আপনি দেখেছেন কানেকশন হচ্ছে না। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমি প্রথম থেকে দেখি, যখন আমাদের দেশে করোনা শুরু হলো, আমরা আমাদের সরকার, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু নির্দেশনা দিলেন, কাজ কিভাবে করতে হবে, কিভাবে করোনাকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সকল শাখা সংগঠনগুলো, সকল অঙ্গ সহযোগী সংগঠনগুলো কাজ শুরু করে দিল, সরকারের প্রশাসন যন্ত্র কাজ আরম্ভ করল। আপনি একজন সচেতন মানুষ হিসেবে দেখুন যে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের অবস্থানটা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকার কি কোনো ভালো কাজ করে নাই? একটি বিবৃতিকে তারা দিয়েছে যে সরকারকে এই কাজটি করার জন্য ধন্যবাদ দিলাম। তারা কি বলে, এটা হলো না কেন, এটা হয় নাই কেন, এটা হলো কেন, এটাতে যাওয়া হলো কেন, এইটা না হলে এইটা করলে ভালো হতো, এমন কথাটিও তারা বলে না। তারা শুধু নাই, হয় নাই, ইত্যাদি 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 বলেই না। আর তাদের ভূমিকা প্রসঙ্গে আমি একটি কথা বলবো। আমি একটি স্টেটাসে দেখেছিলাম, ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আলমগীর সাহেব সহ অনেকের ছবি দিয়ে একটি ছেলে লিখেছিল, আপনারা কোথায়, করোনার সময়ে আপনারা কি করছেন, জানতে চাই। তারা কোনো জবাব দিতে পারে নাই, জবাব তাদের কাছে নাই। তারা যদি পারত, জনগণের সমর্থন কিছুটা পেত, জ্বালাও পুরাও করে এই করোনার সময়ে এই সরকারকে উৎখাতের জন্য যা করা দরকার তারা তাই করত। তাদের কোনো দেশপ্রেমের যে উদাহরণ থাকা দরকার। আজকে দেখুন, ভারতের দিকে তাকিয়ে মোদী সরকারের প্রশংসা করে সোনিয়া গান্ধী, সোনিয়া গান্ধীর প্রশংসা করে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি প্রশংসা করে মোদী। হ্যাঁ, তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, কিন্তু ভালো কাজগুলোকে তারা সকল সময় সমর্থন দিয়ে যায়। যে কারণে বাংলাদেশের রাজনীতিতে আজকে বিএনপি যে ভূমিকা নিয়েছে, কামাল হোসেন সাহেবের যে ভূমিকা নিয়েছে, এটা দেশপ্রেমের ভূমিকা নয়, দেশকে ভালোবাসার ভূমিকা নয়। মুক্তিযুদ্ধে সমগ্র জাতি যেমন ঐক্যবদ্ধ হয়েছিল,
আজকে শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র জাতি যেমন ঐক্যবদ্ধ অবস্থানে আছে। আমরা সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই যে করোনাকালীন যে অনিশ্চিত ভবিষ্যৎ, আমরা কেউই জানি না এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তো সেটিকে ঘিরে, সেই অনিশ্চিত ভবিষ্যৎকে ঘিরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা বা ময়মনসিংহ সিটি কর্পোরেশন বা আপনার এলাকার যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছে, শিক্ষানবিশ আইনজীবী রয়েছে এবং বিভিন্ন সেক্টরে যারা অসহায় মানুষ, তাদেরকে ঘিরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের বিশেষ পরিকল্পনা, আমাদের কেন্দ্রীয় ভাবে যা বলা হয়, আমাদের নেত্রী আমাদেরকে যে নির্দেশনা দেন সেটা আমরা পালন করি। যেমন আমরা প্রথমেই 50,000 লিস্টে ছাপিয়ে সাধারণের মধ্যে দিয়েছি। আমরা ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় আমি যাতে হাত ধরে যাতে করোনাকে মোকাবেলা করে সেটার ব্যবস্থা করেছি। আমরা এই বছরটি শুধু আইনজীবী নয়, সকল সেক্টরের মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা আছে, ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ আছে, ময়মনসিংহ জেলা শাখার কর্মীরা আছে। আমরা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা তৈরি আছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছে লুৎফুন্নাহার লাকী, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা। যেমনটি আপনাদের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক বলছিলেন যে ভবিষ্যতের দিনগুলোকে কিন্তু ময়মনসিংহ জেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ মানুষের পাশে রয়েছেন, থাকবেন। এবং আপনি জাতীয় মহিলা সংস্থা যেটি বলছেন যে আপনারা নতুন দায়িত্ব নিয়েছেন, জানেন যে মহিলারা তাদের স্বাবলম্বী হওয়ার জন্য নিজের আয় রোজগারের পথটিকে আপনার নিজেকে কার্যক্ষম করে তোলার জন্য কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে থাকে। তো ভবিষ্যতের দিনগুলোতে আপনাদের জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলার পক্ষ থেকে সেই সমস্ত প্রান্তিক নারীদের জন্য কোনো প্রশিক্ষণের পরিকল্পনা আছে কিনা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামী লীগ আসলে যে কোনো সম্পর্কে জোর দেবে গণমানুষের পাশে থাকে, এমনকি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ যে কোনো সম্পর্কে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদাই গণমানুষের পাশে থাকবে, দুটি মানুষের পাশে থাকবে এবং তৃণমূলের জোর করে আমরা থাকবো। আর আপনি যেমন বলছিলেন যে জাতীয় মহিলা সংস্থা, অবশ্যই এটা অনেকগুলা ছাত্র রয়েছে। আমি প্রতিদিন নারী আর নারীদের সমন্বয়ে এই সংস্থা আমি চেষ্টা করব এবং আমরা যারা আছি সকলে মিলে অবশ্যই গ্রামগঞ্জের নারীদের নিয়ে সারা ময়মনসিংহ জেলায় আমরা তৃণমূলে ঘুরে বেড়াবো এবং নারী উন্নয়নে এই মহিলা সংস্থা কাজ করবে, এটা আমরা বদ্ধপরিকর। আর আমি ধন্যবাদ জানাই জাতীয় জয়যাত্রা টেলিভিশনের নারী সমাজের গর্ব সিআইটি হেলেনা জাহান ম্যাডামকে ধন্যবাদ জানাই, আমাদের নান্দাইল প্রতিনিধি আবুল কায়ের হিমেল ভাইকে এবং সবাইকে একটি কথাই বলবো, এই করোনা ভাইরাস থেকে, মহামারী বৈশ্বিক নতুন করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আসুন আমরা সকলে মাস্ক করি, সকলে হাত দিই, সকলে বেঁচে থাকি, সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলি। পরিশেষে আপনারা জানেন যে আসন্ন ঈদুল আজহা ধর্মপ্রাণ মুসলিমগণ উৎসাহ উদ্দীপনা এবং ভাব প্রবৃত্তির মধ্য দিয়ে এই প্রতি বছর এই ঈদটি উদযাপন করে এই ঈদে অনেক ভিড় হবে। তাই সবাইকে বলছি, আসুন আমরা আবারও বলছি, সচেতন হই, সুস্থ থাকি, দেশকে ভালো রাখি, আমরা ভালো রাখি, আর সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। পরিশেষে আমি ধন্যবাদ জানাই জয়যাত্রা টেলিভিশনকে, আবারও 1000 বছর দেখতে থাকুক জয়যাত্রা টেলিভিশন, আমাদের মতো তৃণমূলের নেতৃত্বকে তুলে ধরো, বামপন্থীর যোগ্য মানুষকে তুলে ধরো, সেটাই আমার প্রত্যাশা। আমি আবারও আমার নেতা অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন বাবুল ভাইয়ের সহ সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ লুৎফুন্নাহার লাকী এবং জয়যাত্রা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আপনার এবং আপনার জাতীয় মহিলা সংস্থা সংগঠনের প্রতি আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন এইসর খান পাঠান সাক্ষী। আমরা আপনার কাছে সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলতে চাই যে আপনার সংগঠনের পক্ষ থেকে এই পবিত্র ঈদুল আজহাকে ঘিরে আপনার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এই সেক্টরে, তাদের জন্য বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা? ধন্যবাদ। আমরা এই চাল শিল্প যেটা আছে, আমাদের মিল মালিক সমিতি যেটা আছে সারা বাংলাদেশে, আমরা আমাদের মিলাদের পক্ষ থেকে শ্রমিকদের জন্য আমরা ঈদের মধ্যে বোনাসের ব্যবস্থা করেছি। সারা দেশে শ্রমিকরা সেই বোনাস নেবে এবং ভালোভাবে ঈদ উদযাপন করবে, সেই চেষ্টায় আমরা করছি। আর বিষয় হলো, সবচেয়ে বড় বিষয়, আমাদের ব্যবসায়ীদের নেতা জনাব শেখ ফজলে ফাহিম বলেছেন যে এই বছরটা
মুনাফার বছর না, টিকে থাকার বছর। আমরা এই মানসিকতাতেই আমরা সারা দেশে আমরা মিল মালিকরা ব্যবসা পরিচালনা করছি। আমরা মুনাফার দিকে তাকাই নাই, আমরা শুধু বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য চেষ্টা করছি। কিন্তু যে অবস্থাটা এখন এই মুহূর্তে সারা দেশে চাল শিল্পের জন্য দাঁড়িয়েছে, সেটা হলো মিলগুলার টিকে থাকাটা এখন সমস্যার, মানে টিকে থাকাটা এখন মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে বাজারে ধানের দাম বেশি, চালের দাম কম। শেষ পর্যায়ে আমরা একটু সংক্ষেপে শেষ করব। আমরা মিল মালিক সমিতির পক্ষ থেকে, বাংলাদেশ ওপেন মেজর এন্ড হাস্কিং মিল মালিক সমিতির পক্ষ থেকে জয়যাত্রা ডিবিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের একটা অনুরোধ থাকবে যে এই জয়যাত্রা টিভি সারা দেশে মিল মালিকদের বর্তমান পরিস্থিতিটা নিয়ে একটা প্রতিবেদন করুক, আমরা আমাদের দুঃখ কষ্টটা তুলে ধরুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা রাখবো জয়যাত্রা টেলিভিশনের যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছে বিষয়টি অবশ্যই বিবেচনা করবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপ। সময় স্বল্পতার কারণে আমাদের কাছের মতো বিদায় নিতে হচ্ছে। যাবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে আজকে যারা সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন অধ্যাপক মোকসেদুর রহমান হারুন, আহ্বায়ক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নীতিমালা বাস্তবায়ন কমিটি ঢাকা উত্তর বিভাগ, এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জামালপুর শাখা, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা, লুৎফুন্নাহার লাকি, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা এবং সদস্য জাতীয় মহিলা সংস্থা ময়মনসিংহ জেলা শাখা, এইচআর খান পাঠান সাক্ষী, বাংলাদেশ অটো মেজর এবং হাস্কিং মিল মালিক সমিতি, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি নেত্রকোনা জেলা শাখা। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে এই সংকটকালীন সময় আমাদেরকে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। দর্শক, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদের সাথে। সে পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে চলবেন, নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।